হ্যালো, হ্যাঁ, শুভ দুপুর। আবার দেখা হলো। সবার অনেক অনেক ইনফরমেশন দিতে হচ্ছে আজকে। আমি তাই একটু লাইটলি বলবো, হ্যাঁ, একটু যাতে তোমাদের মনোযোগ থাকে এবং কিছুটা বলতে পারে, কিছুটা মাথায় ধরতে পারো। আহ, আমি নিশাত মাহমুদ, যেটা বলেছে, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অ্যাক্রিডিটেড মেডিয়েটর। তোমাদের সাথে সামনে এসেছি আজকে চুনারঘাট মেডিয়েশন কনফারেন্স, যেটা হচ্ছে তোমাদেরকে কিছু আইন নিয়ে পরিচিত করতে। আমি সম্মানিত সভাপতি, সম্মানিত যে প্রধান অতিথি এবং বিজ্ঞজনেরা যারা আছেন, এবং তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা উপস্থিত আছো তোমরা, আশা করি আমাদের আবারও দেখা হবে। আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র এবং নাগরিকদের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য। এখন বাংলাদেশের সংবিধান বলে আমরা একটা জিনিস আছে, জানি তো নাকি? সংবিধান কি হতে পারে? প্রত্যেকটা দেশে বা পৃথিবীর যে অনেকগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের ভিতরে একটা সংবিধান লাগে। তো সংবিধান কেন লাগে? কারণ ওই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটা অঙ্গ মানে সংগঠন, সবকিছু, আইন কিভাবে পরিচালিত হবে, আইন কিরকম হবে, সবকিছু নির্ধারণ করে একটা রাষ্ট্রের সংবিধান। সেটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। তো আমাদের যেটা আছে, যার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, সেটা হচ্ছে একটি লিখিত সংবিধান, যেটা প্রণয়ন করা হয় 1972 সালের 4 নভেম্বর থেকে কার্যকর হয়। হ্যাঁ, তো এই সংবিধানের মধ্যে কি কি থাকে, যেটা বলেছি, আইনি কাঠামো নির্ধারণ করে সবকিছু কিভাবে চলবে। তাছাড়া ন্যায় বিচার, সমতা, বিরোধ নিষ্পত্তির কিছু কিছু জিনিসপত্র আছে, যেটা কিনা আমি তোমাদের মধ্যে তুলে ধরবো। কিভাবে সংবিধান আমাদের এই মধ্যস্থতাকে মানে সাপোর্ট করে। কারণ এই সংবিধান কিন্তু, এই যে আমরা যে আইনগুলোর সম্পর্কে জানছি আজকে, হ্যাঁ, সবগুলোর উপরে হচ্ছে সংবিধান। কারণ সংবিধান হচ্ছে এই সকল আইনই থাকতো না যদি সংবিধান না থাকতো। এবং এই আইনগুলোর মধ্যে যদি সংবিধানের কোনো বিধান, কোনো ধরনের কোনো ব্যত্যয় হয় এই আইনগুলোর মধ্যে, তাহলে ওই আইনের ওই বিধানটা বাতিল হয়ে যায়। তো সংবিধান হচ্ছে সর্বোপরি সর্বোচ্চ আইন বাংলাদেশে। হ্যাঁ, তো এই সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এটা হচ্ছে লিখিত দলিল, যেটা আমি বলেছি একটু আগে। দুষ্পরিবর্তনীয়, যেমন এটা হচ্ছে বিভিন্ন সংসদে, আমরা পার্লামেন্টের ইয়ে দেখি না, মানে সংসদের যে ইয়েগুলো দেখি, সেটার মধ্যে দেখা যায় যে অনেকগুলো মেম্বার আছে, 350 জন নাকি? হ্যাঁ, 350 জন মেম্বার আছে। সেই সংসদ সদস্যগণগুলো বিভিন্ন ধরনের মানে প্রস্তাবন করেন, আইনগত বিভিন্ন প্রস্তাব করেন। সেই প্রস্তাবের মধ্যে দুষ্পরিবর্তনীয়, যদি সংবিধান চেঞ্জ করতে হয়, কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে একটু 2/3 এই মেম্বার সদস্যদের, যে এমপি আছেন, তাদের 2/3 এটা সম্মতি হতে হয়, না হলে সংবিধান পরিবর্তন করা যাবে না। তো এটা অনেক কঠিন একটা ব্যাপার। সো এটা দুষ্পরিবর্তনীয়। এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা আছে, যেমন ধরো সমাজতন্ত্র, গণতন্ত্র, যেটা আমরা বলি গণতান্ত্রিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। তো এই ধরনের রাষ্ট্রের মূলনীতিগুলো আছে। মৌলিক অধিকার, যেটা কিনা সংবিধানে শুধু বলা আছে, যেটা রাষ্ট্রের দায়িত্ব আমাদের নাগরিকদের প্রদান করা। অবশ্যই তাদেরকে প্রদান করতে হবে। 17টি মৌলিক অধিকার আছে, একটু পরে আমি বলছি রাষ্ট্রের দায়িত্বগুলো, বৈশিষ্ট্যগুলো শেষ করি। আর আছে হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। তোমার এখানে যারা 18-র উপরে আছো তারা সকলেই ভোট দিতে পারবা, যাও কিনা জানি না, বাট এটা তোমাদের দায়িত্ব যে তোমরা রাষ্ট্রের মানে নির্বাচনে সরকার গঠন করবা। কারণ এটা একটা প্রজাতান্ত্রিক সরকার, মানে হচ্ছে এখানকার এই বাংলাদেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে আমরা জনগণ, এবং আমরা এটা আমাদের প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে এটা প্রয়োগ করি, যে হ্যাঁ আমরা প্রতিনিধি, আমাদের প্রতিনিধি যাচ্ছে সরকার গঠন করতে। তো এভাবে আমরা যাতে সঠিক প্রতিনিধি নির্বাচন করি, সেই কারণে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আর আছে আমাদের যে সংসদ আছে, ডিরেক্টরে বলেছি যে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। বিভিন্ন জায়গায় অনেক সময় দ্বিকক্ষ বিশিষ্ট থাকে। আমাদের এই জুলাই সনদে জেনেছি আমরা যে আমরা চেষ্টা করছি রাস্তা করা। আইনসভা আছে আমাদের 1 কক্ষ বিশিষ্ট এখন পর্যন্ত, এটা সর্বোচ্চ আইন। এখানে বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগ নিয়ে আমরা যে অনেকগুলো কথা বলি, এখানে যেহেতু মধ্যস্থতার ব্যাপার আসছে, আমরা যাতে মানে বিচার বিভাগের ব্যাপার অন্যতম একটা অঙ্গ এটা। কারণ আমরা বলছি যে লিগালিতে বলা আছে যে বিচারে যাওয়ার আগে তোমার মধ্যস্থতা করে যেতে হবে, কিছু কিছু আইনে এরকম বিধান আছে। তো এটা বিচার বিভাগের একটা অঙ্গ, এটা স্বাধীনতার কথা বলা আছে।
তো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের সংবিধানটা প্রণীত হয়েছে। এখন সংবিধানে কি কি আছে আমাদের এই যে রাষ্ট্র যে আমাদের কি কি ধরনের মৌলিক অধিকারগুলো প্রদান করবে। হ্যাঁ, 17টা মৌলিক অধিকার আছে, যার মধ্যে বেশিরভাগই মধ্যস্থতার সাথে মানে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সেগুলোর উপর আমি একটু দৃষ্টিপাত করি। যেমন আইনের প্রতি সমতা। হ্যাঁ, আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতার মধ্যে আমরা মধ্যস্থতার সাথে কিভাবে মানে কানেক্ট করতে পারি যে প্রত্যেকটা মানুষ যারা আসে মধ্যস্থতা মানে মিডিয়েটরের কাছে, যারা যেটা আমরা শিখেছি একটু আগে, মিডিয়েটরের কাছে যারা আসে তাদেরকে সমানভাবে আমাদের ট্রিট করতে হবে, কারোকে কোনো বৈষম্য করা যাবে না, কোনো ধর্ম বর্ণ অথবা তাদের জাত অথবা কিছু দেখে তাদেরকে বৈষম্য করা যাবে। এটা আইনের প্রতি সমতা। তারপরে আছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, যেটা বললাম। তারপরে আছে হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। আমরা সকলে জানি যে মধ্যস্থতাকারী কখনো কারোর পার্সোনাল ব্যাপারে মানে হস্তক্ষেপ করবে না, তাদের মতো করে তাদেরকে ডিসাইড করতে দিবে। হ্যাঁ, মিডিয়েটররা। তো এটাও একটা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানে মত প্রকাশ যাতে প্রপারলি হইতে পারে। হ্যাঁ, সব দুজনকেই শুনতে হবে, যেটা আমাদের এস এম গোস্বামী স্যার বলে গেলেন যে হ্যাঁ শুনতে হবে। একটা মা কমলা লেবু কিভাবে ডিভাইড করবে না শুনলে বোঝা যাবে না। তো মত প্রকাশের এই ব্যাপারটা আছে। চলাফেরা বসবাসের স্বাধীনতা আছে। তারপরে ধর্মীয় স্বাধীনতা আছে, পেশা সংস্কারের স্বাধীনতা আছে, অধিকার দেওয়ার ব্যাপার আছে, সম্পত্তির অধিকারের কথা বলা আছে। এই ধরনের অনেকগুলো অধিকারের কথা বলা আছে, যেগুলোর সাথে আমাদের এই মধ্যস্থতা বা আইন প্রয়োগের ব্যাপারটা অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই অধিকারগুলো যদি রাষ্ট্র না দেয় তাহলে আমরা কি করতে পারি, আমরা হাইকোর্টে যে রিট করতে পারি। এটা আমাদের একটা অধিকার হিসেবে আমরা ফলাইতে পারি। বুঝতে পারছো? তো এইটা একটা আছে। এখন আমি আমার বক্তব্য খুব সংক্ষেপে করছি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, কিছু না বুঝতে পারলে বলবে। তারপরে আমরা যদি আরো চিন্তা করি, হ্যাঁ এটা এই যে রাষ্ট্র আমাদেরকে এত কিছু দিচ্ছে, আমরা রাষ্ট্র এটা হচ্ছে আমাদের কর্তব্য, যেটা সংবিধানের 21 অনুচ্ছেদে বলা আছে। 21 অনুচ্ছেদে কি বলা আছে যে রাষ্ট্র নাগরিকরা, আমরা যারা নাগরিক কারা, যারা ওই রাষ্ট্রের আইন দ্বারা ব্যক্তিগত মর্যাদায় নাগরিক হয়েছে। আমরা কিন্তু সকলে নাগরিক হতে পারি, অনেকে এখানে এসে থাকতে পারে কিন্তু সকলে কিন্তু নাগরিক না। হ্যাঁ, তো এই নাগরিকদের প্রতি রাষ্ট্রের কি দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব আমরা শুনেছি যে যেগুলো আছে কি বলে ফান্ডামেন্টাল রাইটস, যে মৌলিক অধিকারের কথা বললাম। আমাদের নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব হচ্ছে সংবিধান ও আইন মান্য করা। আমরা আইন মেনে চলি এবং সংবিধানকে মান্য করি, কারণ সংবিধান ছাড়া আমরা আসলে কোনো ভিত্তি নেই। সত্যি কথা। শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে চলে আসছে যে সংঘাত না সংলাপ। ঠিক আছে, একটু আগে বলে গেলেন নওশাদ ভাই যে আমরা সংলাপের দিকে যাব এবং নাগরিকের দায়িত্ব পালন করা। এখন নাগরিকের দায়িত্বের মধ্যে আছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্র যা করবে সবসময় রাষ্ট্রের মানে আইনগুলো মেনে চলা, তারপর কর প্রদান করা, ভোটাধিকার প্রদান করা এবং জনকল্যাণে অংশগ্রহণ করা। তো এই ধরনের দায়িত্বগুলো আমরা করছি কিনা এটা রাষ্ট্র দেখবে, রাষ্ট্র এটা তার দায়িত্ব ফলাবে সেখানে। হ্যাঁ, যে আমরা আইন শৃঙ্খলা ভঙ্গ করলে রাষ্ট্র এখানে আমাদেরকে আইনের আওতায় আনতে পারে। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলোকে মধ্যস্থতা আমরা দেখতে পাচ্ছি সংবিধানে পারস্পরিক বোঝাপড়া শান্তিপূর্ণ সহাবস্থানের একটা ইয়ে করে দেয়, মানে একটা ইয়ে করে রাস্তা ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, সংবিধানের মধ্যেই আছে যে আমাদের মানবিক হতে হবে, আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং আমরা যাতে সমাজ কল্যাণে সহায়তা করি। তো আমি আশা করি এই সংবিধানের চেতনাকে এই মিডিয়েশনের যে যাত্রা করছি আমরা, এই যাত্রায় আমরা আরো শক্তিশালী করে আনতে পারবো, আমরা সংবিধানকে আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে পারবো। আশা করি সব বোঝা গেছে। আমি এটুকুই সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ আপনারা অনেক আজকে লার্ন করেছেন, অনেক শিখেছেন। আশা করি আরো ইনডেপথ শেখা হবে, পরে দেখা হবে আরো। আপনাদের অনেক শুভেচ্ছা রাখি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।